সাকিব আল হাসান সম্পর্কে অবশেষে ক্রীড়া উপদেষ্টা, যুব এবং ক্রীড়া উপদেষ্টা যে মন্তব্য করলেন, সেই মন্তব্য নিয়ে চারিদিকে হৈ হৈ রই রই পড়ে গেছে এবং সেটার যথেষ্ট সমালোচনা হচ্ছে। আবার কেউ কেউ পক্ষেও কথা বলছেন। আদতে ব্যাপারটা কি হলো, ঠিক হলো নাকি ভুল হলো, সেই আলোচনাই করব। সাকিব বিষয়ে সরকারের ভাবনা এবার বোধহয় স্পষ্ট হয়েছে। বিসিবির ভাবনা অতটা পরিষ্কার ছিল না, সরকারের ভাবনা এখন স্পষ্ট হয়েছে। সেই আলোচনাই করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে স্বৈরাচারের দোসর, যিনি স্বৈরাচারের এমপি ছিলেন, তার নিরাপত্তা কিংবা তাকে নিয়ে বিশেষভাবে ভাবার কোনো কারণই থাকতে পারে না। তার নিরাপত্তা নিয়ে ভাবার কোনো কারণ থাকতে পারে না। ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এই কথা যখন বলেছেন তখন আর একটা কথাও বলেছেন খুব গুরুত্বপূর্ণ। সেই কথাটা বলে তিনি ভালো করলেন নাকি খুব খারাপ একটা উদাহরণ তৈরি করলেন, সেটাও আপনাদের উপরে ছেড়ে দেব। সেই প্রসঙ্গটা নিয়ে আসি। আসিফ মাহমুদ যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমার নিজের নিরাপত্তা দিতে 5 জন কনস্টেবল এবং 1 জন গানম্যান থাকে। তো আমার নিজের নিরাপত্তা যদি আমি নিজে নিশ্চিত করতে না পারি, তাহলে এই 5 জন সৈনিক এবং 1 জন গানম্যান, এই 6 জন মানুষ মিলে কি আমাকে সেভ করতে পারবে? যদি দেশের 18 কোটি মানুষ আমার উপরে ক্ষেপে যায়, আমার উপরে নাখোশ থাকে, তাহলে এই 6 জন মানুষ কি আমাকে সেভ করতে পারবে? পারবে না, কোনোভাবেই পারবে না। অর্থাৎ নিজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিজের। আমি যদি দেশের জন্য নিরাপদ না হই, তাহলে আমি নিজে নিরাপদ বোধ করব না, এটাই স্বাভাবিক। সাকিবকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ সাকিব দেশে আসলে এই কয়েকটা পুলিশ দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না যদি দেশের 18 কোটি মানুষ সাকিবের বিপক্ষে অবস্থান নেয়। এই কথাটা যখন আসিফ মাহমুদ বললেন তখন কি একটু ভেবে বললেন, নাকি বয়সের কারণে, তরুণের কারণে একটু বেশি আবেগী হয়ে কথাটা বললেন? এই কথার অর্থ যদি এরকম দাঁড়ায় যে দেশের 18 কোটি মানুষ রেগে আছে, তার মানে আমি আপনার নিরাপত্তা দিতে পারবো না। দেশের মানুষ যদি মব জাস্টিস বাছাই করে নেয়, দেশের মানুষ যদি সাকিবের এগেনস্টে মব জাস্টিসের সিদ্ধান্ত নেয়, তাহলে সরকার কোনো ধরনের নিরাপত্তা দিতে পারবে না। এটা সরকারের চরম লেভেলের একটা ব্যর্থতা এবং ব্যর্থতার এই ব্যর্থতা ঘটবে না, আমি জানি, আমি নিশ্চিত এই ব্যর্থতা ঘটবে না। কিন্তু এই ব্যর্থতা সামনে নিয়ে, এই ব্যর্থতার কথাটা বলে আসিফ মাহমুদ আমার মনে হয় নিজেকে অপরিণত হিসেবেই সামনে প্রকাশ করলেন। একজন উপদেষ্টা, তার যে অভিজ্ঞতা প্রয়োজন হয়, দেশ চালানোর জন্য যে ব্যাপক অভিজ্ঞতা লাগে, বয়সও যে একটা বড় ব্যাপার, আমার মনে হয় আসিফ মাহমুদের এই কথাই খুবই স্পষ্ট হয়ে গেছে। তিনি স্পষ্ট করে বলেছেন দেশের 18 কোটি মানুষ যদি স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেয়, স্বৈরাচারের দোসর হিসেবে, ফ্যাসিস্টের দোসর হিসেবে সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা সরকারের নেই কিংবা আমার নেই। এই কথার মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল যে দেশে অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই ঘটছে। মব জাস্টিসের কথা আমরা যে বলছি বিভিন্ন জায়গায়, যদিও এই সরকারের অ্যাটর্নি জেনারেল খুবই হাস্যকরভাবে দাবি করেছেন যে 5 আগস্টের পরে থেকে দেশে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। যেদিন তিনি বলেছেন তার আগের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তিনি বলেছেন তার আগে, একদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারও কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, পাহাড় সহ বিভিন্ন জায়গায় সারা দেশে, গতকালকেও আমরা গুলশানে 2 জনের লাশ খুঁজে পাওয়া গেছে, এরকম চিত্র দেখেছি। সারা দেশ থেকে এরকম খবর আসছে, অজ্ঞাত মৃত্যুর খবর আসছে, কিন্তু অ্যাটর্নি জেনারেল বলছেন যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। সেটা সরকারের টেকনিক্যাল কারণে তিনি বলতেই পারেন, এবং তার ক্রেডিটটা, এই যে ঘটেনি তার ক্রেডিটটা তিনি আসিফ নজরুলকে দিতে চেয়েছেন। আসিফ নজরুল তার শিক্ষক, এই কৃতজ্ঞতা বোধও তিনি দিয়েছেন। আসিফ নজরুল তাকে নিয়োগ দিয়েছেন, এই কথা অবশ্য বলেননি, যদিও তার ভাষ্যটা মূলত ওইটাই বোঝায়। এটা নিয়ে
দেশে দেশের বাইরে যারা খুবই জনপ্রিয় ইউটিউবার যারা কথা বলেন তারা সমালোচনা করেছেন। সমালোচনাগুলো হচ্ছে, আসিফ মাহমুদের এই কথাটাও সমালোচনা হবে। সাকিবের মতো আন্তর্জাতিক একজন খেলোয়াড় সম্পর্কে এই কথা বলার পরে যদি দক্ষিণ আফ্রিকা বেঁকে বসে যে দক্ষিণ আফ্রিকা তারা তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তারা তাদের নিরাপত্তা বোধ করছে না বাংলাদেশে খেলতে আসার জন্য, তাহলে কি হবে? তাহলে আইসিসির কাছে আমাদের অবস্থান কি হবে? একজন উপদেষ্টার কথা বলার সময় চোখ কান খোলা রাখা যেমন উচিত, তেমনি 7-5 না ভেবে অনেক কিছু ভেবে সামনে পেছনে ওপরে নিচে সব কিছু ভালোভাবে বিশ্লেষণ করে তার কথা বলা উচিত। কারণ মুখের কথা এমন একটা জিনিস, বেরিয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না। সাকিব সম্পর্কে যে অনিরাপত্তার কথাটা বললেন, সেই অনিরাপত্তা একদিকে যেমন মব জাস্টিসকে উৎসাহিত করে, আর একদিকে তেমনি দক্ষিণ আফ্রিকার সিরিজটাকে অনিশ্চিত করে ফেললে পুরো দায়টা কি আসিফ মাহমুদ নিজে নেবেন? দেশের এই অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখছি এক স্বৈরাচারের বিদায়ে, আমরা যখন স্বপ্ন দেখছি যে আমরা নতুন করে দেশটাকে গড়ব, নতুনভাবে বাঁচব, যে ভুলগুলো আওয়ামী লীগ সরকার করেছে সেই ভুলগুলো আমরা করব না, যেগুলোকে বৈষম্যের ব্যাপার হিসেবে আমরা আখ্যায়িত করছি সেই বৈষম্যের কাজগুলো আমরা করব না, তখন আসিফ মাহমুদের এই কথাটা আমার মনে হয় চিন্তার কারণই হয়ে দাঁড়াবে। অপরিপক্ক মস্তিষ্কের পরিচয় দিলেন, বয়সের কারণে হতে পারে। আমার মনে হয় যে তিনি তার ভুল যদি মনে করেন যে এটা ভুল হয়েছে, কথাটা বলা ভুল হয়েছে, ব্যাকরণগত ভুল হয়েছে, অবস্থানগত জায়গাটা ঠিকই আছে, তিনি ফ্যাসিস্টের বিপক্ষে থাকবেন এটাই স্বাভাবিক, কিন্তু কথার ব্যাকরণগত ভুল করলে সেই কথা যে অনেক দূর যেতে পারে সেটা বোধহয় বুঝে উঠতে পারেনি। দর্শক, আপনার কি মনে হয় সাকিব সম্পর্কে এই কথাটা অন্য কিছুকে উস্কে দেবে না তো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।